মানুষের মধ্যে জাগরণ বাড়ছে, মানুষের মধ্যে চেতনা বাড়ছে। মানুষ যে অন্ধবিশ্বাসের মধ্যে ছিল, 7 দিনে নাকি বশীকরণ হয়, 11 দিনে বশীকরণ হয়, বা 24 ঘন্টার মধ্যে বশীকরণ হয়। আদৌ কি এভাবে বশীকরণ কি সম্ভব? বশীকরণের সব থেকে বড় অস্ত্র হলো একটা যে কটা গ্রহ আমাদের লগ্নক্ষেত্রে, যেভাবে আমাদের 12টা যে গ্রহ, সে 12টা গ্রহ যেভাবে আমাদের লগ্নক্ষেত্রে অবস্থান করছে, সেই অবস্থানগুলোর ডিপেন্ড অনুযায়ী আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ক্যারেক্টার তৈরি হয়। যে আপনি কর্মজীবনে ফেলিওর হয়েছেন, আপনি একটা হীরের আংটি পরে নিন, আপনার শুক্র ভালো হয়ে যাবে এবং আপনি সুন্দরভাবে কর্মজীবনে যেতে পারবেন, এটা সব থেকে বড় মিথ্যে কথা। প্রত্যেকটা ফ্যামিলির একটা করে পৌরোহিত নিজস্ব থাকা উচিত এবং তান্ত্রিক নিজস্ব থাকা উচিত এবং জ্যোতিষ নিজস্ব থাকা উচিত। আর মানুষ এখন সেটা ভুল করেন। মানুষ এখন কি করছেন, ছুটছেন কোথায়, 2000 টাকার বশীকরণ হচ্ছে কোথায়। সঠিক জিনিস দিয়ে সঠিক কাজ করলে পরে এটার ফলাফল পেতে অবশ্যই পাওয়ার যোগ্য হতে পারে। যোগিনী সাধনা, যোগিনী সাধনার মধ্যে আমি কোনো যোগিনীকে সন্তুষ্ট করেছি, কিন্তু তারা তো পাওয়ারফুল, তারা মোস্ট পাওয়ারফুল। কেন? বামদেব তাকে পেয়েছেন, তারা আমাকে পেয়েছেন, রামকৃষ্ণ কালিকাকে পেয়েছেন। তো তবেই যদি আমি ওই একনিষ্ঠভাবে বসে আমি ওই দেবীর সাধনা করে আমি যদি ওই দেবীর পূর্ণ হোম অগ্নি প্রজ্বলন করতে পারি, তবেই সেটা অগ্নিতত্ত্ব, অর্থাৎ পূর্ণ অগ্নিতত্ত্ব হচ্ছে। মদের মধ্যে কজনের অভিশাপ হয়েছে? মদকে সুধা দেবী তৈরি করার জন্য 3 জনের অভিশাপকে আগে মুক্ত করতে হয়। তার বিশিষ্ট মন্ত্র আছে, মানে সাধক সেটা তখন গ্রহণ করতে পারেন। ওই বোতল খুললাম, মায়ের নামে একটুখানি ছিটিয়ে দিলাম আর ঝকঝক করে মেরে দিলাম, ওটাতে সাধক, ওইভাবে মদ খাওয়াটা সাধকের উচিত নয়। নমস্কার, বিপিজিআর পডকাস্টে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অভিনন্দন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, যারা ইউটিউব থেকে চ্যানেলটি দেখছেন, তাদের প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যে ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে ছাড়া হচ্ছে, যদি সেগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদের প্রত্যেককে বলবো, প্রত্যেক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, একটা করে ফলো করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার। আজকে আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করব না। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পৌরোহিতাচার্য, মাতৃসাধক, জ্যোতিষ অরিজিৎ গোস্বামী। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলুন? এই চলছে, এখন মায়ের ইচ্ছায় সকল কিছু ভালো। এবং আপনাদের যারা দর্শক, তাদেরকে অনেক 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 অভিনন্দন এবং অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা নববর্ষের। একদম। আপনাকে তো দাদা অনেক দূর থেকে অনেকটা জার্নি করে আসতে হয়েছে কলকাতা থেকে, তো আপনি মানে আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? আপনি ঠিকঠাক ভাবে আসতে না, পেরেছেন? এমনি সেরকম কোনো সমস্যা হয়নি। এবং বিষয়টা হচ্ছে, আমার খুব ইচ্ছা ছিল আপনাদের চ্যানেলে কাজ করার, এবং আপনাদের চ্যানেলের বেশ দ্রুত গতির সাথে চ্যানেলটা এগোচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। এবং আপনারা যে সব থেকে বড় জিনিসটা, যে বিভিন্ন যে সমস্ত যে হারিয়ে যাওয়া জিনিসগুলো, আমাদের সনাতন ধর্মের হারিয়ে যাওয়া যে ঘটনাগুলো, সেইগুলোকে যে তুলে আনছেন, বা সেই বিভিন্ন বিষয়গুলোর উপরে ডাক্তারদের নিয়ে হোক, জ্যোতিষদের নিয়ে হোক, তান্ত্রিকদের নিয়ে হোক, আপনারা যে এই কথোপকথন বা ভাব আলাপচারিতা যেগুলো করছেন, এই কর্মগুলো খুব ভালো। বর্তমান যুগে যেটা তৈরি হয়েছে সেটা আশা করি খুবই ভালো এবং ফলপ্রসূ। এগুলো খুব ফলপ্রসূ হচ্ছে এই কারণের জন্য যে এগুলো খুব ফল দেখাচ্ছে। মানুষের মধ্যে জাগরণ বাড়ছে, মানুষের মধ্যে চেতনা বাড়ছে। মানুষ যে অন্ধবিশ্বাসের মধ্যে ছিল, সে অন্ধবিশ্বাসগুলো মানুষের মধ্যে অনেক কমছে। এগুলো খুব ভালো লাগছে। আমরাও আজকে সত্যি দাদা ভীষণ খুশি, আপনি আজকে এত দূর থেকে আমাদের পডকাস্টে এসেছেন, অংশগ্রহণ করেছেন। আপনাকে আমরাও আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে প্রচন্ড খুশি হয়েছি। তো দাদা, আজকে আপনার কাছে কিছু জানার ইচ্ছা রয়েছে। তা প্রথম আপনাকে আমি একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে দাদা, এখনকার দিনে বশীকরণ এই ওয়ার্ডটা খুব শোনা যায়। তা মানে অনেক জায়গায় অনেকে বলে 7 দিনে নাকি বশীকরণ হয়, 11 দিনে বশীকরণ হয়, বা 24 ঘন্টার মধ্যে বশীকরণ হয়। আদৌ কি এভাবে বশীকরণ কি সম্ভব? দেখুন, বিষয়টা হচ্ছে যে খুব নিগুড় অর্থ হিসাবে যদি আমি বলতে চাই, তাহলে পরে বশীকরণ 5 মিনিটেও সম্ভব। আচ্ছা। তো বশীকরণ জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। বশীকরণের সব থেকে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা। আচ্ছা। মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের সব থেকে বড় যে জিনিসটা, যে মিরর অফ ফেস,
সেটা হলো হচ্ছে, বা মিরর অফ ক্যারেক্টার, সেটা হলো হচ্ছে চোখ। চোখ। তো মানুষের চোখ কথা বলে। তো এই ব্যাপারটা নিয়ে আমি যেখানেই যাই না কেন সেখানেই একবার করে প্রশ্ন হয়, কারণ আমার এই বশীকরণ বিষয়টা নিয়ে আমার অনেকটা অভিজ্ঞতা রয়েছে। বহু মানুষ আমাকে বেশিরভাগ ক্ষেত্রে সব ফোন করেন বলেছে যে বশীকরণ হবে কিনা, বশীকরণ কতদিনে হবে, এই জিনিসটার উপরে। এবার কিছু বাস্তবতা আছে, যে বাস্তবতাগুলোকে ভিত্তি করে বশীকরণ করা সম্ভব হয়। যেমন ধরুন, একটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ছিল বেশ কয়েক বছরের, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে কোনো স্পেসিফিক কোনো একটা কারণ মারফত। এমনও হতে পারে যে তাদেরকে ভুল পথে চালনা করা হয়েছে বা ভুল পথে পরিচালিত হয়েছেন তারা। সেটা হতে পারে তাদের মা বাবার দিক থেকে, হতে পারে তাদের ব্যক্তিগত কিছু সমস্যার দিক থেকে, হতে পারে সাংসারিক দিক থেকে, হতে পারে পারিবারিক দিক থেকে, যেগুলো সাধারণ হতে আচ্ছা, পারে আপনি এই যে অর্থনৈতিক বলেন দিক থেকে। ছাড়াছাড়ি হ্যাঁ। ব্যাপারটা, মানে অনেকের মধ্যে ছাড়াছাড়ি যে জিনিসটা হয়, তো আমরা দেখেছি যে, অনেকে এখনকার দিনে ম্যাক্সিমাম বিয়ে ঠিক হওয়ার আগে কুষ্টি উভয়ের মিলিয়ে নিয়ে করে, কিন্তু তারপরেও দেখেছি অনেক ক্ষেত্রে ছাড়াছাড়ির ব্যাপারটা চলে আসে। হ্যাঁ, যেটা বলছেন ওটা হচ্ছে জটক বিচার। আচ্ছা। এবার জটক বিচারের ক্ষেত্রে ওই যেগুলো আগেকার দিনে করা হতো সেইগুলোর এখন অতটা ভিত্তি পাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে এটা। এবার আমাদের ক্ষেত্রে যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয় সেটা হলো হচ্ছে যে গ্রহেদের অবস্থান এবং ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা। একটা যে কটা গ্রহ আমাদের লগ্নক্ষেত্রে, যেভাবে আমাদের 12টা যে গ্রহ, সে 12টা গ্রহ যেভাবে আমাদের লগ্নক্ষেত্রে অবস্থান করছে, সেই অবস্থানগুলো ডিপেন্ড অনুযায়ী আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ক্যারেক্টার তৈরি হয়। আচ্ছা। আমি কখনোই তেলে জলে মিশ খাওয়াতে পারবো না। আবার পারবো যদি তরকারি করি, তাহলে পারবো। একদম। ঠিক আছে না? তো তরকারিতে তেলে জলে মিশ খাই, এবার আমাকে দেখতে হবে যে ওই তেল আর জলটা তরকারি হচ্ছে কিনা। যদি তরকারি হয় তবেই আমি বলতে পারবো যে হ্যাঁ, বশীকরণ সম্ভব। আচ্ছা। ঠিক আছে? আর যদি তরকারি না হয় তাহলে আমার কোনোদিনই আমি পারবো না ওই বশীকরণটা করতে, কোনোদিনই পারবো না। কেন কি? কারণ বিষয়টা হচ্ছে এই যে ধরুন আপনার সঙ্গে আমি বসে কথা বলছি, বা আপনার বিভিন্ন দর্শকরা আমার এই যে এই যে ভিডিওটা স্ক্রল করতে গিয়ে দেখবে, দেখে যে তুলে দেবে না, আমার ভিডিওটাই যে দেখবে, আমার ভিডিওটা যে বারবার করে ঘোরাবে, এটার পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা হচ্ছে আমার চোখ, আমার পজিটিভিটি, একদম। আমার আশেপাশের যে পজিটিভ ওরা, যেটাকে আমরা কল করি গ্রিন ওরা নাম দিয়ে। অর্থাৎ একটা বাচ্চা শিশু যখন জন্মাচ্ছে, তো তখন জন্মকালীন তার চারপাশে গ্রিন ওরা কাজ করে, তার চারপাশে সবসময় গ্রিন ওরা কাজ করে, এবং তারপরে ওটা তার কর্মগুণে তো কনভার্ট হয় রেড ওরাতে, রেড ওরার থেকে কনভার্ট হয় ব্ল্যাক ওরাতে। যতক্ষণে ওটা ব্ল্যাক ওরা হয়ে গেল, তো ওই বাচ্চাটার বাচ্চা নেই, ততক্ষণে ওই বাচ্চাটা যথারীতি অনেকগুলো ক্ষতি করে ফেলেছে নিজের জীবনে, অনেক ভুল করে ফেলেছে, যার জন্য তার আর কোনোদিনও কোনো রকম কোনো প্রতিকার করা সম্ভব নয়। অর্থাৎ আমি যদি একটা 90 বছরের ফেলিওর ব্যক্তিকে বলি যে আপনি কর্মজীবনে ফেলিওর হয়েছেন, আপনি একটা হীরের আংটি পরে নিন, আপনার শুক্র ভালো হয়ে যাবে এবং আপনি সুন্দরভাবে কর্মজীবনে যেতে পারবেন, এটা সব থেকে বড় মিথ্যে কথা। একদম। কারণ একটা কর্মজীবনে যাওয়ার মতন তার মানে ক্ষমতার ওই অংশটুকুনিই নেই, তার কাছে আর শক্তিই বর্তমান নেই। তো আমি কি তাকে হিরে পরাই, কি তার গায়ের মধ্যে আতর ঢেলে দিই, তাতেও কোনো কাজ হবে না। একদম। ঠিক আছে? তো এই গ্রিন ওরাটা রেড ওরা, রেড ওরার থেকে ব্ল্যাক ওরা, এটা হতে অনেকটা দিন টাইম লাগে এবং অনেকগুলো কর্মফলে মিলিত ফলাফল হচ্ছে এটা। তো কোনো ব্যক্তি যখন বুঝতে পারছেন যে আমার গ্রিন ওরাটা নষ্ট হচ্ছে, তখন তাদের উচিত কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো রকম কোনো ভালো এবং যারা যুক্তিবাদী তাদের সঙ্গে পরামর্শ নেওয়ার, যেগুলোকে আমরা বলে থাকি স্পিরিচুয়াল গাইড। স্পিরিচুয়াল গাইড নেওয়ার, তাদের উচিত যে স্পিরিচুয়াল গাইড নেওয়ার। যদি প্রয়োজন হয় তাকে আমরা তখন একথাও বলবো যে আপনি ভগবত পড়ুন প্রত্যহ, আপনি গীতা পড়ুন প্রত্যহ, তবে আপনার সুন্দর হতে পারে। আবার যদি প্রয়োজন হয়, যদি হাই ডোজের ওষুধ দিতে হয়, তখন আমরা তাদের উপরে তন্ত্র প্রয়োগও করি। একদম। তান্ত্রিক বা জ্যোতিষ যে কোনো ক্ষেত্রে এনারা হলেন হচ্ছে একটা টাইপ অফ ডক্টর, ফ্যামিলি ডক্টর। প্রত্যেকটা ফ্যামিলির যেমন ফ্যামিলি ডক্টর থাকা উচিত, প্রত্যেকটা ফ্যামিলির একটা করে পৌরোহিত নিজস্ব থাকা উচিত, এবং তান্ত্রিক নিজস্ব থাকা উচিত, এবং জ্যোতিষ নিজস্ব থাকা উচিত। এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে এই যে আমি এতগুলোর পেছনে যে পয়সা খরচা করব, তাই পয়সাটা আমি খরচা করে আমার লাভটা কি হবে? কি লাভ হবে? একদম। এই লাভের ফলাফল কিন্তু রাজা মহারাজারা পেয়ে গেছে। তারা পুষতেন জ্যোতিষকে, তারা পুষতেন তান্ত্রিককে, তারা পুষতেন ওই আপনার পুরোহিতকে। তাই জন্য আমি একদম এই টপিকটাই বলবো যে পুষতেন, কারণ ক্ষত্রিয় শাসন ছিল তখন।
ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণের মানে সমাজে তাদের মান ছিল, কিন্তু রাজ দরবারে নয়। রাজ দরবারে রাজাই প্রধান, রাজাই নারায়ণ। তো সেখানে দাঁড়িয়ে ওই ব্রাহ্মণদেরকে তারা পুষতেন, তাদের গলার হার একটা রূপোর বা একটা হীরের হার খুলে দিয়ে দিলেন, এই তুমি এটা করেছো, তুমি এটা ভালো করেছো, নাও এটা নিয়ে নাও, এই তুমি এটা করো। তা তাদেরকে মূল্যটা দিতে হবে। আর মানুষ এখন সেটা ভুল করেন। মানুষ এখন কি করছেন, ছুটছেন কোথায়, 2000 টাকায় বশীকরণ হচ্ছে কোথায়, 500 টাকায় কে আমাকে কুষ্টি বিচার করে দিচ্ছে, এইদিকে মানুষ ছুটছে। তো মানুষ ছুটতে গিয়ে কি হচ্ছে, মুশকিল হচ্ছে এটাই যে ওই যে 2, 5, 7, 8 এরকম করতে করতে যে 18-20 হাজার টাকাটা খরচা করে ফেলেছেন, এবার আমাদের কাছে এসে বলছেন কি, আমি তো এত টাকা খরচা করতে পারবো না। তা আমি ভাই তন্ত্রটা করব কি দিয়ে? আমাকে তো তন্ত্রের জিনিসগুলো সঠিক পরিমাণে লাগাতে হবে, আমাকে তো জিনিসটা তো ব্যবস্থা করতে হবে। আমাকে কামসিঁদুর, আমি ওই 2 টাকার কামসিঁদুর কিনে এনে কাজ করতে পারবো না। তো আমাকে এগুলো জিনিসপত্রগুলোর ব্যবস্থা করতে হবে। সঠিক জিনিস দিয়ে সঠিক কাজ করলে পরে এটার ফলাফল পেতে অবশ্যই পাওয়ার যোগ্য। এবং ওই যে বশীকরণ যজ্ঞ, ওই বশীকরণ যজ্ঞ থেকে যে ছাই উৎপন্ন হচ্ছে, সেই ছাইয়ের কাজল তৈরি করে আপনি চোখে পড়ুন। আমরা যে কোনো কিছু, আমাদের প্রত্যেকটা জিনিস আগেকার দিনে যা যা কিছু ঘটেছে, এই যে বাচ্চাদের কাজল পরানো থেকে আরম্ভ করে মেয়েদের লিপস্টিক, এই সমগ্রটুকুনি কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ আছে, বৈজ্ঞানিক ভিত্তি আছে। কেন মেয়েরা চোখে কাজল দেবে? চোখটাকে আরো অ্যাট্রাকশন বাড়ানোর জন্য। কেন মেয়েরা ঠোঁটে লিপস্টিক দেবে? চোখের ঠোঁটের অ্যাট্রাকশনটাকে বাড়ানোর জন্য। কারণ আমরা জানি যে মহিলা মানে বা মেয়েদের ক্ষেত্রে সবসময় একটা নান্দনিকতা কাজ করতে হবে, তাদের মধ্যে নান্দনিকতা কাজ করলেই তাদের জীবনটা সুখের হবে। একদম ঠিক আছে, মহিলা গঠিত জীবন তৈরি হবে। এবার আমি যদি বলি যে না, আমার পুরুষ শাসিত সমাজ বা আমার মহিলা শাসিত সমাজ, তার জন্য আমি মহিলা নই, আমি পুরুষ, তাহলে মুশকিল আছে। আমি মহিলা নই, পুরুষ এটা করার জন্য অবশ্যই স্বনির্ভর, আমি স্বনির্ভর একজন মহিলা। তো আমাদের যে এই যে অগ্নিতত্ত্ব, যে অগ্নি প্রজ্বলন হচ্ছে বশীকরণের জন্য, এদের প্রত্যক্ষ দেবতা আছে, কেউ না কেউ কোনো কোনো দেবতার সিদ্ধ। দেবতা সিদ্ধিকতার অর্থ কি? দেবতা সিদ্ধিকতার অর্থ হচ্ছে যে আমি জপের মাধ্যমে সেই ভগবানকে সন্তুষ্টি লাভ করিয়েছি, তাকে আমি সন্তুষ্টি দিয়েছি। সেটা হতে পারে যক্ষিণী সাধনা, আমি কোনো যক্ষিণীকে ইয়ে করেছি, হতে পারে যোগিনী সাধনা, যোগিনী সাধনার মধ্যে আমি কোনো যোগিনীকে সন্তুষ্ট করেছি। কিন্তু তারা তো পাওয়ারফুল, তারা মোস্ট পাওয়ারফুল। কেন? তাদের শাস্ত্রোক্ত বিধান আছে যে এই যোগিনী এই কারণের জন্য পাওয়ারফুল, ওই দেবতা এই কারণের জন্য পাওয়ারফুল। তো তারা তাদের মন্ত্র দ্বারা তাদেরকে সিদ্ধ করেছেন এবং তাদেরকে পেয়েছেন। বামদেব তাকে পেয়েছেন, তারা আমাকে পেয়েছেন, রামকৃষ্ণ কালিকাকে পেয়েছেন, তো তারা সাধক। রামপ্রসাদ কালীকে পেয়েছেন, তারা সাধক। তো সাধক মার্গে যেতে হবে। সাধক মার্গে গেলে পরে আমার মধ্যে যদি আমার সাধনার যে কটা পথে, মানে আমি যেদিন থেকে সাধনা শুরু করলাম, সেই সাধনা মার্গে আগে যদি আমার কোনো হিস্ট্রি থাকে তো সেটা আগের থাকবে। কিন্তু আমি যখন থেকে সাধনা মার্গ শুরু করে দিয়েছি, তখন থেকে আমার সংসারেও যদি থাকি সেটাও আমার সন্ন্যাস, আমি যদি সংসারের বাইরেও থাকি সেটাও আমার সন্ন্যাস। কাম, ক্রোধ, লোভ, মোহ, মোক্ষ, এই লোভ মায়া, এই জিনিস আমার মধ্যে কোনো রকম কোনোভাবে কাজ করা উচিত নয়। তো তবেই যদি আমি ওই একনিষ্ঠভাবে বসে আমি ওই দেবীর সাধনা করে আমি যদি ওই দেবীর পূর্ণ হোম অগ্নি প্রজ্বলন করতে পারি, তবেই সেটা অগ্নিতত্ত্ব, অর্থাৎ পূর্ণ অগ্নিতত্ত্ব হচ্ছে, যেটা পবিত্র অগ্নিতত্ত্ব। এই পবিত্র অগ্নিতত্ত্ব কিন্তু আয়ুর্বেদেও প্রমাণ আছে। আয়ুর্বেদেও কিন্তু ঋষিরা অনেক হোম যাগ যজ্ঞ করতেন এবং হোম যাগ যজ্ঞ করে তাদেরকে ওই অগ্নি প্রজ্বলন করতেন। সেই অগ্নিতে সঠিক প্রকারের বিভিন্ন আয়ুর্বেদিক জিনিসপত্র প্রয়োগে হোম আদি হতো, যেটাকেই কিন্তু হবন সামগ্রী বলে এখন বর্তমানে বিক্রি হয়। হবন সামগ্রী বা হোমাদি, অর্থাৎ ওই লবঙ্গ, এলাচ, দারচিনি, কাষ্ঠ গুঁড়ো, এই সমস্ত জিনিস দিয়ে নির্মিত যে পুরো অংশটা। এবার খুব বিষয় হলো হচ্ছে একটা, যে আমরা যেটা দেখে থাকি সাধারণ ক্ষেত্রে, তারাপীঠে আমি খুব দুঃখ পাই এই জিনিসগুলো দেখলে পরে, সেটা হলো হচ্ছে যে আপনি এত লাখ টাকা বা হাজার টাকা খরচা করে তারাপীঠে হোম করছেন, কিন্তু কি আপনি একটা করছেন কি, শেষে গিয়ে আপনার কাজকর্ম শেষ হয়ে গেলে পরে আপনি ওই হোমের যা ব্যবহৃত পাতা মাতা এই সমস্ত সবকিছু ওই পবিত্র হোম অগ্নির মধ্যেই আপনি ওখানে জ্বালিয়ে দিয়ে চলে আসছেন। তো এতে কি পরিবেশের যে কারণের জন্য আমরা হোম করে থাকতাম প্রাচীন যুগে, যখন আর্যরা প্রথম এই হোম অগ্নি বা অগ্নিতত্ত্বকে দিয়ে পুজোর পাঠ যে শুরু করলো, তা সেই আর্যরা যে কারণের জন্য হোম অগ্নি বা হোম প্রথাটাকে বা যজ্ঞ প্রথাটাকে শুরু করেছিল, সেই প্রথাটাকে কি বজায় রাখতে পারলাম? এটা প্রশ্ন হলো হচ্ছে
আপনাদের দর্শকদের কাছে। এটা কমেন্ট করে জানাবেন আপনাদের দর্শকরা যে পারলাম কি পারলাম না। আমরা কি করলাম, আমরা হাজার হাজার টাকা খরচা করে মদ কিনতে পারলাম, কারণ শাস্ত্রে বলে দিয়েছে কারণ খাওয়া সুধার সমান। কিন্তু আমি জানি না যে ওই মদের মধ্যে কজনের অভিশাপ রয়েছে। একটা বিরাট তত্ত্ব আমি পরে বলবো। ওখানে মদের মধ্যে 3 জনের অভিশাপ রয়েছে। মদকে সুধা দেবী তৈরি করার জন্য 3 জনের অভিশাপকে আগে মুক্ত করতে হয়। তার বিশিষ্ট মন্ত্র আছে, সেই মন্ত্রের দ্বারা মদকে সুধা দেবীতে পরিণত করে তবে সেটা সাধকের গ্রাহ্য, মানে সাধক সেটা তখন গ্রহণ করতে পারেন। ওই বোতল খুললাম, মায়ের নামে একটুখানি ছিটিয়ে দিলাম আর ঝকঝক করে মেরে দিলাম, ওটাতে সাধক ওইভাবে মদ খাওয়াটা সাধকের উচিত নয়। ঠিক আছে, এবার কি যে যখন আপনি তারাপীঠে কাজটা করছেন, নেশাটা যেই চড়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে হোমটা এবার শেষ করার দরকার, নে জল ঢাল আর তার মধ্যে পাতা মাথাগুলোকে ফেলে দিয়ে চলে আয়। ওখান থেকে দেখবেন কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে। অর্থাৎ ওই যে পাতা মাথা এই সমস্ত যা কিছু জ্বলে যাচ্ছে, প্লাস্টিক এমনকি ঘিয়ের কৌটোটা পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে। তো এইখানে যে কালো ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে, এতেই আমাদের পরিবেশ আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ওজোন স্তরে ফুটো হচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে ওজোন স্তর, যেখান থেকে ইউভি রে চলে আসছে এবং আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে নানা রকমের নানা সমস্যা তৈরি করছে। মানুষ বারে অসুস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, তা আমাদের শাস্ত্রের বাইরে বা হিন্দু সনাতন ধর্মের যে পূজা আর্চা রীতিনীতি, কোনোটাই বিজ্ঞানের বাইরে নয়। সম্পূর্ণটুকু বিজ্ঞানগত বৈশিষ্ট্য আছে, সম্পূর্ণটুকু বিজ্ঞানগত যুক্তি আছে। সঠিকভাবে সঠিক কাজ করতে হবে, সঠিকভাবে সঠিক কাজ করতে হবে, তবেই আপনার কাজে ফল দেবে, তবেই আপনি কাজ করতে পারবেন এবং আপনার নাম ওই 2 বছরের মধ্যে নষ্ট হবে না। আপনি 200 বছর ওই একই জিনিসটার উপরে কাজ করে যেতে পারবেন এবং আপনার নাম লেখা থাকবে, হরফে থাকবে, কোনো না কোনো জায়গাতে থাকবে। তো আমাকে সেই জায়গাটার পরিণতিটা চিন্তা করতে হবে, সেই জায়গাটার পরিণতিটাকে চিন্তা করে আমার কর্মটাকে সঠিক করতে পারলে আর কোনো রকম কোনো সমস্যা আসবে না। এবার যে জিনিসটা এসে দাঁড়ায় যে যারা এই তারাপীঠে এইগুলোকে করছেন, আমি তাদেরকে সবসময় মানে বিনম্রতার সাথে আমি তাদেরকে একটা কথাই বলি যে আপনারা আমার অগ্রজ, আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ, আপনাদের কাছে আমি অনেক হাত জোর করি, সবসময় আমি মানে নত মস্তিষ্কেই থাকি বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, ঠাকুর বলেছিলেন যে তোকে কামড়াতে তো বারণ করেছি, ফোঁস করতে তো বারণ করি। তো ফোঁস আমি করি, কিন্তু কামড় আজ পর্যন্ত কাউকে দিইনি। এটা আমার স্বভাবগত, চরিত্রগত। মানে আমার ক্লায়েন্ট পর্যন্ত বলেছে আমার পদ দিয়ে নাকি অদ্বৈত মহাপ্রভুকে ঢুকিয়ে দেবে। এরকমও ঘটনা আমাকে শুনতে হচ্ছে। তারপরে আমি ফোঁস করিনি, কিন্তু মা তারা তার শাস্তি তাকে দিয়ে দিয়েছে। মা তারা তার শাস্তি তাকে দিয়ে দিয়েছে। আমি শুধুমাত্র বলেছি যে আমার তার মধ্যে দিয়ে সে আবার তাকে আমার কাছেই আবার আসতে হয়েছে। তো আমি সেই জিনিসগুলোকে বিশ্বাস করি এবং আমি মনে করি তন্ত্র সত্য, তন্ত্র সত্য, তন্ত্র সত্য। সঠিকভাবে সঠিক জিনিস মেনে সঠিক বিধি বিচারে যদি কাজ করা যায় এবং যদি আপনার মনের ওই একাগ্র চিত্তটা যদি জাগানো যায়, যে আপনার মনের মধ্যে ইচ্ছা হবে যে না আমি এই কাজটা করব, এই কাজটা আমার হবে, তো হতে হবেই, ওই কাজটাকে হতে হবেই। এই গলার জোর বাজিয়েই বুক বাজিয়েই আমরা কাজ করে চলেছি। আমরা বলতে আমি এবং গৌরী রুদ্রানী দুইজনে একসঙ্গে বর্তমানে কাজ করি। তা আমরা দুইজনে মিলে এই কাজগুলো করে চলেছি। আমরা সততার পক্ষে, সত্যের পক্ষে। আচ্ছা দাদা, আপনি জ্যোতিষশাস্ত্রের পথে আপনি কত বছর রয়েছেন? দেখুন, জ্যোতিষশাস্ত্রের পথে বলতে 2018 সালে আমি প্রথম আর্যভট্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছিলাম। ওখান থেকে আমি কোর্স কমপ্লিট করেছি। করার পরে আমার সার্টিফিকেট ওখান থেকে জোগাড় করা হয়নি, আমি সার্টিফিকেট নিইনি ওখান থেকে। তো যথারীতি তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল এবং আমি বেসিক কোর্স অনুযায়ী জ্যোতিষশাস্ত্রটাকে পড়াশোনা করেছি। তাতে যেটুকুনি যা বুঝেছি যে দশা মহাদশার বিচারে বা যা কিছুতে মানুষের যে সম্ভাবনা সমস্যাগুলো চলছে, সেটা জ্যোতিষ হচ্ছে একটা গ্রামার, মানুষের জীবনের একটা গ্রামার। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট জুড়ে দিলে যেমন একটা সেন্টেন্স তৈরি হয়, সেই রকম জ্যোতিষের কিছু ফর্মুলাস রয়েছে। সেই ফর্মুলাগুলোকে মেনটেন করলে পরে আপনি মানুষের জীবনের ঘটে যাওয়া যে কোনো ভবিষ্যৎকে, যে কোনো অতীতকে আপনি বলতে পারবেন। এবং ঘটতে হবেই। ওই যোগটা, ওই দশাটা, ওই গ্রহকালীন যে সমস্যায় আপনি পড়ছেন, ওই সেম টাইমে ওই গ্রহকালীন সেই সেম সমস্যায় কেউ না কেউ আপনার সঙ্গে একইভাবে পড়ছে। তাদের কোনো না কোনো ভাবে স্পুট মিলে যাচ্ছে, আপনার সঙ্গে মিলে যাওয়া স্পুট মিলে যাচ্ছে। কোনো একটা ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে এই ঘরের মধ্যে যে কয়জন আছি না কেন, প্রত্যেকে আমরা মাঙ্গলিক। কোনো একটা জায়গাতে আপনি যখন আমার সঙ্গে এই যে কথোপকথনে বসছিলেন, তার আগে একজন দাদার সঙ্গে আপনার কথা হচ্ছিল যে অ্যাঙ্কার হিসেবে কে বসবেন। একদম ঠিক আছে, কিন্তু আপনিই কেন আলটিমেট আমার সঙ্গে বসলেন? এটার পেছনেও একটা গ্রহগত ফলাফল রয়েছে, কাজ করছে, যে আপনাকেই আমার সঙ্গে বসতে হলো আলটিমেট।
একদম ঠিক না? তো এই জিনিসটার মধ্যেও কোনো না কোনো কারণবশত আপনার সঙ্গে আমার গ্রহগত কোনো না কোনো মিল ঘটেছে, বা আপনার সঙ্গে হয়তো কোনো না কোনো গ্রহগত মানে জায়গা তৈরি হচ্ছে যেখানে এখানে এই মুহূর্তটাকে কথোপকথনের মাধুর্য তৈরি করে দেবে। সেই কারণের জন্য আপনাকে এখানে বসতে হলো। ঠিক আছে, একদম। দাদার সঙ্গে আমি কেন বসলাম না, বা দাদা কেন বসতে চাইলেন না সেই জায়গা থেকে দাঁড়িয়ে। তো এই জিনিসগুলো সম্পূর্ণটাই একটা ট্রেন অ্যাক্সিডেন্টও হয় জ্যোতিষকে মেনে। আচ্ছা, জ্যোতিষের প্রতিকার হচ্ছে কালার থেরাপি। কোন গ্রহের কালার কিরকম রয়েছে, কোন কালারটা, যেমন সবুজের সঙ্গে ওই হলুদকে মিশিয়ে দেখবেন একটা নীল আভা তৈরি হচ্ছে। তো সেই রকমই ওই আপনার পোখরাজের কতটুকুনি কিরকম কালার, আর পাশের পান্নাটার কিরকম কালার আপনার শরীরের মধ্যে কি কালার তৈরি করছে, এটা হচ্ছে কালার থেরাপি। আচ্ছা, অনেকে বলে মানে আমরা যখন পাথর পরি হাতে, তো পাথরের যখন কালার নাকি ডিপ থাকে, যখন নাকি লাইট হয়ে যায়, অনেকে বলে পাথরটা নাকি কাজ করছে। দেখুন, প্রথম কথা হচ্ছে এগুলো কি- পাথর কাজ করছে না এরকম ব্যাপারটা ভুল। ঠিক আছে, হ্যাঁ, কারণ পাথর আমরা যারা পড়ছি না কেন, বা যেভাবে পড়ছি না কেন, যে কাচের যেমন রিফ্লেকশন আছে সেরকম পাথরেরও রিফ্লেকশন আছে। এবার বলতে পারেন যে মুক্তোর কি রিফ্লেকশন আছে, মুক্তোর হচ্ছে উত্তল রিফ্লেকশন, মানে উপরের দিকে রিফ্লেকশন। আচ্ছা, পলার হচ্ছে উপরের দিকে রিফ্লেকশন। আর এই যে পান্না, চুনি, এই সমস্ত যেগুলো ট্রান্সপারেন্ট পাথর, এইগুলোর হচ্ছে এর আভ্যন্তরীণ রিফ্লেকশন, অর্থাৎ এটা শরীরের ভেতরে কাজ করে, শরীরের ভেতরে যাচ্ছে। এবার আপনি বলতে পারেন যে পলা চুনির যে কালার মতন, এর কালার মতন তো অনেক পাথর কিনতে পাওয়া যায়, মানে হ্যাঁ, কাচের জিনিস কিনতে পাওয়া যায়। ওগুলো পড়লে তাহলে কাজ হচ্ছে না কেন, হ্যাঁ, মানে কাজ যারা হচ্ছে ধরুন না অনেকে কেন? কিনতে পারে না, দেখা গেল তারা ওগুলো পড়েও তো কাজ করতে কাজ পারছে। করতে পারে। কাজ হচ্ছে 5% কাজ হচ্ছে, আচ্ছা, 5% কাজ হচ্ছে, আর কাজটা খুব কম দিনের জন্য হচ্ছে, মানে কম স্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। কারণ ওর যে তরঙ্গ, ওই আলোটার যে তরঙ্গ আর কাচের যে তরঙ্গ, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তবেই মধু আর চিনির সঙ্গে পার্থক্য হচ্ছে, বোঝা গেল? তো তবেই ওই রাজারা তখনকার দিনে জ্যোতিষ পুষতে পারতেন, তবেই রাজাদের ভবিষ্যৎ বদলাতো, তবেই রাজাদের যুদ্ধ লাগার আগের যুদ্ধ থেমে যেত, কোনো না কোনো যোগ তৈরি হতো, তবেই সেটা সম্ভব। এটা সম্ভব অবশ্যই। আমি নিজে আমার নিজের ভবিষ্যৎ বদলেছি। আমার অনেক কোনো জ্যোতিষ বলতে পারবে না যে কেউ কারোর নিজের ভবিষ্যৎ নিজে বদলেছেন কিনা। আমি বলতে পারবো আমি আমার নিজের ভবিষ্যৎ বদলেছি। যদি তা না হয়, যদি কোনো জ্যোতিষে নিয়ে আমি অন ক্যামেরা আমি চ্যালেঞ্জ করছি, যদি কেউ কোনো রকম কোনো কিছু করে থাকেন, তাহলে আমার বাড়িতে গিয়ে একবার দেখে আসবেন যে আমার বাড়ির জায়গা থেকে দাঁড়িয়ে আমার বাড়িটা আজ থেকে 2 বছর আগে কি জায়গা ছিল, আর আজকে দাঁড়িয়ে আমার বাড়িটা কোন জায়গাটায় রয়েছে। হয়তো 10টা বাড়ির মতন ছাদ হয়ে যায়নি দোতলাতে, কিন্তু আমার যে বাড়িটার মধ্যে যা কিছু হয়েছে না কেন, আমার মায়ের একটা স্থান হয়েছে, আমার যাতায়াতের ভঙ্গিমা বদলেছে, আমার যাপন বদলেছে, আমার বেহালায় নিজস্ব একটি ফ্ল্যাট হয়েছে। তা আমি আমার ভবিষ্যৎকে বদলেছি, কিন্তু একদিনে নয়। আমার মা অনেক কষ্ট করে একজনের কাছে নিয়ে গেছিলেন, এবং নিয়ে যাওয়ার পরে হয়তো আমি তার ওই বলা কথাগুলোকে, নির্দেশ করা কথাগুলোকে মেনেছি, ওই পথ অনুসারে আপনি পথটা অনুসরণ করেছি। আমি যদি এই পথ অনুসরণ বাদ দিয়ে আমি যদি মনে করতাম আমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবো, তাহলে আমার হতো না। আমি বারে বারে বলি যে জ্যোতিষ যিনি বসে আছেন না কেন, তিনি সব জানেন। এনি হাউ XYZ যে কোনো জ্যোতিষ, যিনি ফ্রড করছেন তার কথা আমি বলছি না, আমি জ্যোতিষদের কথা বলছি, আমি তান্ত্রিকদের কথা বলছি, যারা লোক চড়িয়ে খাচ্ছেন, তারা সব জানেন, তারা সবটুকুকে জানেন। জেনে নিয়েও তারা কিছু ক্ষেত্রে চুপ করে থাকেন, কারণ বোবাকে বোবা বললে আর কালাকে কালা বললে পরে কিন্তু মার খেতে হবে। তাই জন্য সারা চুপ করে রয়েছেন। তারা সবটুকুনি জানেন যে কোথায় থেকে কি ঘটছে না ঘটছে, কিভাবে কি ঘটছে, তাই তাদেরকে একটুখানি জব্দ করা মুশকিল আছে। যারা প্রকৃত রিয়েল ভাবে কাজটাকে করছেন, যারা এই জগৎটাতে টিকে খেতে এসছেন, ওই 2 দিনে কাজ করব 4 দিনে লুটে যাবো ওই রকমের ব্যাপারের জন্য যারা করেছেন, তাদের হবে না, কিছু হবে না। ওই সমস্ত যারা আসবেন পেছনে বকবক করবে, হাতি চলে বাজার কুত্তে ভকে হাজার, তো ওই রকম ব্যাপারটা হবে। কিন্তু যারা কাজ করবেন, একদম দাবির সাথে কাজ করবেন, রিয়েল ভাবে কাজ করবেন, তাদের কাজ হবে, ফল দেবে, এবং সমস্ত কিছুটুকুনি ভালো হবে। হ্যাঁ, এবার হতেই পারে আমি একটা বিরিয়ানির দোকান দিয়েছি, আমার একটা প্লেট বিরিয়ানির মধ্যে একটু চুল পড়তেই পারে, কিন্তু আমি হয় প্লেটটা পাল্টে দেবো, নয়তো পয়সা রিটার্ন করবো। কিন্তু তাই বলে আমার পুরো হাড়ির বিরিয়ানিটা নষ্ট না, আমার হাড়ির বিরিয়ানিটা ভালো, আমার পুরো হাড়ির বিরিয়ানিটা ভালো। আচ্ছা দাদা, আমরা দেখেছি তান্ত্রিকরা যে তন্ত্র সাধনা তারা করেন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে তারা তারাপীঠে গিয়ে বা কেউ কামাখ্যাতে গিয়ে তন্ত্র সাধনা করছেন। তো কামাখ্যা মায়ের মন্দির ওখানে যেটা গুপ্ত তন্ত্র সাধনা, তো
তো ওইটা কি, আপনি যদি একটু ওইটা সম্পর্কে একটু কিছু বলেন। দেখো, প্রথম কথা হচ্ছে যে গুপ্ততন্ত্র সাধনা যেটা, এটা বাড়ি বসেও করা যায়। আচ্ছা। ঠিক আছে, এর জন্য কামাখ্যা যেতে লাগে না, এর জন্য তারাপীঠেও যেতে লাগে না। প্রথম কথা হচ্ছে যে আমাদের একটি গুহ্য পূজা আছে, গুহ্য পূজা, যেখানে দাঁড়িয়ে আমরা খুব গোপন ভাবে সেই পূজাটাকে করে থাকি। সেখানে যারা সাধক হবেন, প্রকৃত সাধক, সেই প্রকৃত সাধকের সঙ্গে দেবী মূর্তি বা দেবতা মূর্তি এর কথোপকথন হবে। এই সাধনাটাকেই কিন্তু বলছেন যে রামপ্রসাদ বা রামকৃষ্ণ বা বামাকাপা তারা এই পূজাটাকে করছেন। এবং এই সাধকের পথ এটাই যে তার সঙ্গে ওই দেবী প্রতিমা বা ওই দেবতা প্রতিমার কোনো অভেদ নেই। তিনি আর ওই প্রতিমা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। ঠিক আছে, এবার এই ভাবটা কোথায় জাগে? এইবার প্রশ্ন আসছে হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের আশেপাশের পরিস্থিতি যেটা বলে দেবে। এই ধরো, এইটাকে হচ্ছে একটা স্টুডিও, এখানে একটা সোফা আছে, এর সামনে একটা টেবিল আছে, এবং তুমি বসে আছো, আমি বসে আছি, কথোপকথন হচ্ছে। এখানে কিন্তু সাধনা সম্ভব নয় না। ঠিক আছে, তো এবার কি এনভায়রনমেন্ট এটা সাধনার এনভায়রনমেন্ট নয়, এটাই আবার ক্রিয়েট হয়ে যাবে সাধনার এনভায়রনমেন্টে। এখানে যদি টেম্পারেচারটা একটু আপ অ্যান্ড ডাউন করে দেওয়া যায়, এখানে একটা সুন্দর মিউজিক চলবে, এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করা হবে, যেটা কৃত্রিমভাবে নির্মিত হচ্ছে। এই কৃত্রিমভাবে নির্মাণ করাটাকে এড়ানোর জন্যই মানুষ তারাপীঠ ছোটে, বা কামাখ্যা ছোটে, বা বেনারসের মণিকর্ণিকা ঘাটে ছোটে, বা বিভিন্ন সিদ্ধপীঠে ছোটে। মা ফুল্লরা আছে, বগলা আছে, এই যে নানা রকমের যে 51টা সতীপীঠ আছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সাধনা করে যাচ্ছে। এই প্রত্যেকটা স্থানের একটা একটা করে বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিবেকানন্দ কোথায় সাধনা করছেন গিয়ে? একদম শেষ, ভারতবর্ষের শেষ সীমান্ত, একদম যেখানে বঙ্গোপসাগর এবং কন্যাকুমারী। কন্যাকুমারীতে গিয়ে তিনি সাধনা করছেন। ওখানে বসে, ওখানে তো কোনো দেবীর মূর্তি বা দেবীর প্রতিমা নেই, একদম। ওখানে তো কোনো রকম কোনো ইয়ে নেই, ওই কোনো মন্দির নেই। তো যথারীতি সেখানে কি করে হচ্ছে? কারণ ওনার চিত্ত ওখানে জেগেছে। তো চিত্ত যেখানেই জেগেছে সেখানেই জানবে সকাল। তার চিত্ত যেখানে গিয়ে জেগেছে, অর্থাৎ আমার চিত্ত যদি আজকে তারাপীঠে গিয়ে জাগে, তো আমি সেখানেই সিদ্ধ। আমার চিত্ত যদি কামাখ্যায় গিয়ে সাধে, তাহলে সেখানেই আমি জাগে, সেখানে আমি সিদ্ধ। এখান থেকেই নাম চলে আসছে তারাপীঠ সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ, মায়াঙ্ক সিদ্ধ, যেটাকে গুপ্ত সাধনা যেখানে বলা হয়। মায়াঙ্কে অতি গুপ্তভাবে সাধনা করা হতো বা যেত। কেন কি, ওই জায়গাটার পরিস্থিতিটাই এমন ছিল যে আজকে গেলে পরেও রাত্রি 8টার পরে ওখান দিয়ে খুব বেশি গাড়ি যাতায়াত করে না। তাহলে আজ থেকে 15-20 বছর আগে বা 100 বছর আগে ওই জায়গাটার অবস্থা কি ছিল ভাবুন। তো সেই জায়গাটা এমনই জায়গা ছিল যেখানে রাতের বেলা মানুষের ওই আর গিয়ে বিরক্ত করার মতন লোক থাকতো না। ওই কামালের মা, ওই অমুকের ইয়ে, তুমি চলো একটুখানি কথা আছে, রহিমের মা আসো আমার বাড়িতে একটু গল্প করি, ওই ব্যাপারটা থাকতো না। বা ওই কাকারা বসে বসে চায়ের দোকানে আড্ডা মারে না। ওখানে কি ভগবান সাধনা হয়, অর্থাৎ ওখানে গিয়ে চিত্ত জাগে। তো ওই চিত্তটা জাগছে বলে সেখানে গুপ্ত সাধনা হচ্ছে বলে সেই জায়গাটাকে নাম দেওয়া হয়েছিল বুড়ি মায়াঙ্ক, মায়াঙ্ক, এই সমস্ত ক্ষেত্রে সেই জায়গাগুলো প্রসিদ্ধ হয়েছে। তারাপীঠও সেইভাবেই প্রসিদ্ধ। আমাদের বশিষ্ঠ মুনি সেখানে সিদ্ধি লাভ করেছিলেন, পরবর্তীতে বামাকাপা, জ্ঞান বাবা, এনারা সবাই, শঙ্করাচার্য, এনারা সবাই একজন একজন করে সিদ্ধি লাভ করেছেন। ওটা সিদ্ধপীঠ। ওখান থেকে একটুখানি এগোলে পরেই মা ফুল্লরা আছে, ওখানেও সিদ্ধপীঠ। আমাদের রামপ্রসাদ ঘাট আছে হালিশহরে, সেটাও সিদ্ধপীঠ। আবার এইদিকে দক্ষিণেশ্বর আছে, সেটাও রামকৃষ্ণের সিদ্ধপীঠ। তো এইরকম বিভিন্ন বিভিন্ন সিদ্ধপীঠ আছে। কালীঘাট আছে আমাদের 51 সতীপীঠের এক পীঠ। তো যথারীতি এই জায়গাগুলোকে বিশেষ বিশেষভাবে নাম উল্লেখ করা হয় বিভিন্ন ব্যক্তিদের সাধনার ফলে। ধরুন কোনো একজন ব্যক্তি, কোনো একজন নির্লোভ ব্যক্তি, তিনি ওখানে গিয়ে সাধন লাভ করলেন, মাতৃ লাভ করলেন, এবং মাতৃতান্ত্রিক হিসেবে তিনি নানাজনের হিতকর্ম করে বেড়াচ্ছেন। তো তারপরে তার নামটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং যথারীতি তিনি ফেমাস হয়ে যাচ্ছেন, জায়গাটা ফেমাস হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে এর মেন বেসিক। কিন্তু ভগবানকে যদি পেতে হয়, বাড়ি বসেও ভগবানকে পাওয়া যায়। মানে আমার আজকে পেটে ব্যথা হচ্ছে বলে আমি ভগবানকে ডাকতে পারবো না, বা আমার আজকে মনে কষ্ট হয়েছে বলে আমি ভগবানকে ডাকতে পারবো না, এটা নট প্রসেস। প্রসেস ধর্মে বলা আছে
যেমন মুসলিম ধর্মের ক্ষেত্রে নামাজ পড়াটা তাদের বাঞ্ছনীয়, তেমন হিন্দু ধর্মের ক্ষেত্রে প্রত্যেকের এই বৃহস্পতিবার করে লক্ষ্মীব্রত বাড়ির লক্ষ্মীদের ক্ষেত্রে, এবং প্রত্যেক দিন সকালবেলা হলে পরে তাদের কর্ম যে কর্মগুলো আছে না কেন, এবং যে প্রত্যহ যে নিত্য পূজা কর্ম, সেগুলোও কর্ম। এই কারণের জন্যই কিন্তু তখনকার দিনে সমাজের বুকে বর্ণ বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো বিভক্ত ছিল। কারণ একটা চরম সত্যি কথা, আমি একাই সব কাজ করতে পারি না, তাহলে আমি অলরাউন্ডার। কিন্তু এই আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই সমাজে অলরাউন্ডার হতে গিয়ে সবকিছু কেচেগন্ডুস হয়ে গেছে, সবকিছু আবার নতুন করে শুরু করতে হচ্ছে। তো তখনকার দিনে কি ছিল, ব্রাহ্মণের পরিবারেই শুধুমাত্র বর্ণজ্ঞান বা পূজা অর্চনাদি হবে। তার পরবর্তীতে এবার কি সমাজ ওই যে যেরকম উপকারিতাগুলোকে তৈরি করা হয়েছে, সমাজের টেন্ডেন্সি হচ্ছে বারবার উপকারিতাগুলোকে ক্ষতিকারক দিকে নিয়ে যাওয়া। তো ব্রাহ্মণ দেখলো যে তো খুব মজা, আমরা ছাড়া আর কেউ পড়াশোনা করতে পারবে না, চলো ওদেরকে পোষণ, ওদেরকে দলিত করো, ওদেরকে মারো, ওদেরকে কষ্ট দাও। এই করতে গিয়ে ব্রাহ্মণের বর্ণ জ্ঞানটাকে হারিয়েছে। আর বর্ণই ব্রহ্ম, বর্ণই ব্রহ্ম। ওই যে অ আ ক খ, আমরা যে অঙ্গন্যাস করছি, করন্যাস করছি পুজোর মধ্যে, কি করছি, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করছি অনস্বর যুক্ত করে, অং আং ইং ইং উং উং রিং রিং লিং লিং এং ওইং ওং 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 অং অহ, এই যে করছি, এ তো আমি সেই ওই বর্ণগুলোকেই উচ্চারণ করছি। তা মুখমণ্ডলটা স্বরবর্ণকে নিয়ে, ব্যঞ্জন বর্ণ হচ্ছে দেহটা। অর্থাৎ আমাদের মুখের যে কটা অংশ আছে প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল পার্ট। দক্ষিণ নেত্রই, বাম নেত্র। কিন্তু আমাদের এই যে হাত আছে, এই যে পা আছে, এগুলো কিন্তু দেখুন বহু পার্ট দিয়ে তৈরি। অর্থাৎ এখানেই আছে 3টে জয়েন্ট, 1টা 2টো 3টে 4টে 5টা জয়েন্ট আছে এই হাতেই। পায়েও এরকম 5টা জয়েন্ট আছে, এই হাতেও এরকম 5টা জয়েন্ট আছে। হৃদয়ের মধ্যে বহু পিঞ্জর নিয়ে তৈরি, তার মধ্যে দিয়ে রক্তশিরা উপশিরা গেছে। বাম দিকেও একটা মানে অনেকগুলো পার্ট নিয়ে তৈরি, ডান দিকে অনেকগুলো পার্ট নিয়ে তৈরি। তাই জন্য ওগুলো ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ ব্যঞ্জন বর্ণ হচ্ছে বহু বর্ণের মিশ্রণে, 1 বা 2 বা ততোধিক বর্ণ, 1 বা একাধিক বর্ণের মিশ্রণে কয়ের সঙ্গে অযুক্ত হয়ে অ উচ্চারিত হয়। তো সেই রকমই আমাদের দেহের মধ্যেও এই এতগুলো, যেহেতু দেহটা অনেকগুলো পার্ট দ্বারা তৈরি, সেই জন্য ওটা ব্যঞ্জন বর্ণ দিয়ে হয়। আর মুখবর্ণ, যে মুখমণ্ডলটা যেহেতু সিঙ্গেল পার্ট দিয়ে তৈরি, তাই জন্য ওটা স্বরবর্ণ দিয়ে উচ্চারিত হয়। তা এই বর্ণই হচ্ছে, এই বর্ণ জ্ঞান যার মধ্যে আছে সেই হচ্ছে ব্রাহ্মণ। তো তখনকার দিনে শুধুমাত্র একটা গোষ্ঠীকে পড়াশোনা করানো হতো, তাদের মধ্যে জ্ঞান প্রসার করা হয়েছিল, তাই জন্য তাদেরকে ব্রাহ্মণ বলা হতো। এবং তাদেরই কর্মই ছিল। আর ব্রাহ্মণদের মধ্যেও ভাগ ছিল, কেউ শুধু পুজো অর্চনা করবেন, কেউ দীক্ষা দেবেন, কেউ আবার পৌরোহিত্য কর্ম করে যাজমানি ক্রিয়াকর্মগুলো করবেন, এই সমস্তগুলো ভাগ ছিল। এই ভাগগুলোর মধ্যেও যেরকম ভাবে এই সমস্ত ঘটনাগুলো ওদের মধ্যেও ভাগ করা হয়েছিল, সেই রকম ক্ষত্রিয়ের আলাদা কাজ ছিল, বৈশ্যের আলাদা কাজ ছিল, শূদ্রের আলাদা কাজ ছিল। তাই জন্য সবাই একসঙ্গে সবটা খেতে যেত না তখনকার দিনে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব একসাথে সবাই মিলে খেতে গিয়ে নিত্য পূজা কর্মটাই পুরো একদম সাড়ে সর্বনাশ করে দেওয়া হয়েছে। এখন এসে ঠেকেছে বাড়িতে রোজ একটু ধূপধুনা আর মা ঠাকুরকে খেতে দিলেই হবে, একটু ফুল ধূপধুনা আর খেতে দিলেই হবে। তো আমরা কতটা বড় মূর্খ, যিনি এই সমগ্র জগৎটাকে চালাচ্ছেন তাকে আমরা প্রত্যেক বলছি খেতে দিলেই হবে। খেতে দিলে হবে না, ব্যাপারটা হচ্ছে এটাই যে তার সাধনা করতে হবে, তার জপটুকুনি করতে হবে, তার নামটা নিতে হবে। তার নাম যদি একবার নেওয়া যায় সেখানেই চিত্ত জাগবে। আর সেটা বাড়ি হোক আর কামাখ্যা, সেটা বাড়ি হলে যদি বাড়িতে সম্ভব হয় চিত্ত জাগানো, তাহলে বাড়িতেই সাধনা করা সম্ভব। আবার বাড়ির থেকে বেরিয়ে গিয়ে যদি মনে হচ্ছে যে না আমি একটু ঘুরতে গিয়ে চিত্ত জাগছে, তাহলে সেখানেই যাও। তাই বলে যে শুধু ভগবান দর্শন করতে কামরূপ কামাখ্যা তারাপীঠ বা মণিকর্ণিকার ঘাটে যেতে হবে সেরকম ব্যাপার নেই। দার্জিলিং যাও, ঘুরে এসো, পাহাড় পর্বত দেখে এসো, ওগুলোই তো ভগবান। ওখানে গেলে পরেও মনের একটা আলাদা রকমেরই হবে। সমুদ্র বিরাট গর্জন, তার কখনো বিরাট গর্জন, কখনো শান্ত। এই আওয়াজগুলোকে শোনো, এগুলোই তত্ত্ব, এইগুলোই পঞ্চতত্ত্ব, এইগুলোই 5জন দেবতা, এইগুলোই সবকিছুই সমগ্র জগৎটাকে চালাচ্ছে। এইগুলোই আবার আঙ্গুলের মধ্যে আমাদের এই 5টা আঙ্গুলের 5টা তত্ত্ব দিয়ে তৈরি হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে আছে, তিলককরণের নিয়ম আছে, এইগুলো নানা রকমের নানা আলোচনা পরবর্তীতে কখনো করা যাবে। তো আপনারা দেখলেন এতক্ষণ ধরে আমি দাদার সাথে অনেক আলোচনা করলাম, বাট দাদাকে কিন্তু আমি অনেক অল্প কিছু কোশ্চেন দিয়ে জিজ্ঞেস করেছিলাম,
কিন্তু তার মাধ্যমে দাদার কাছ থেকে আজকে আমি অনেক কিছু জানতে পারলাম। তো আপনাদেরকেও বলবো এই ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না, অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন। আর লাইক শেয়ার আমি প্রথমেই বলেছি, আবারও বলছি, অবশ্যই একটা করে করে দেবেন। তো দাদার সাথে আজকে সাক্ষাৎ করতে পেরে, দাদার মুখ থেকে আজকে অনেক কথা জানতে পেরে প্রচন্ড ভালো লাগলো। নমস্কার দাদা, আমি আশা করব আপনি আবার আমাদের এই চ্যানেলে আসবেন। হ্যাঁ, আসবো। এইখানে হলো যে ওই প্রশ্ন উঠলে আমার খুব ভালো লাগবে। আপনাদের দর্শক যারা যারা আছেন না কেন তাদের কাছে অনেকভাবে করে আমি নিজে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছি যে আপনারা যখনই যখনই কোনো রকম কোনো প্রশ্ন জাগছে না কেন অবশ্যই কমেন্টে ওদের কাছে জানান, এবং সেটা নোটেড থাকবে। সেই কমেন্টের উত্তরও আমি দেবো, দরকার পড়লে পার্সোনাল ভিডিও করেও আমি ওদের কাছে ছেড়ে দেবো বা ওদের কাছে পাঠিয়ে দেবো। আপনারা সেইগুলো আমার জ্ঞান অনুযায়ী আপনারা পাবেন। সবকিছু তো আপনারা সবাই যদি মনে করেন আপনারা দাদার সাথে যে কোনো কারণে যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন, দাদা আপনাকে আমি বলবো যদি আপনি একটু আপনার অ্যাড্রেসটা, কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু আমাদের চ্যানেলে শেয়ার করেন। দেখুন, এই মুহূর্তে হচ্ছে আমি শিয়ালদাতে আমার একটা চেম্বার আছে যেখানে আমি মানে প্রত্যেক বৃহস্পতিবার করে বসছি। তাছাড়া প্রত্যেক দিনই আমার বেহালার যে বাড়ির চেম্বার, সে বেহালা বাড়ির চেম্বারে, বেহালার ফ্ল্যাটের চেম্বারে শিলপাড়া, ওখানে নেমে যোগাযোগ করতে পারে বা ওখানে চলে আসতে পারে। আর প্রত্যেক মাসের একটা দিন করে আমি তারাপীঠ চেম্বারে থাকি, কামাখ্যার চেম্বারে থাকি। এবার সেটা ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে, কামাখ্যার চেম্বার, তারাপীঠের চেম্বার এবং কালীঘাটের চেম্বার এগুলোতে থাকি। কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে বাড়ি থেকে একদমই বেরোনোর টাইম হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রেই যদি বেরোনো হয় তো সেটা শুধু কর্ম করতেই, নয় বাস্তু ভিজিট, নয় কোনো রকম কোনো যাজমানিক ক্রিয়া, এই সমস্তের মধ্যে। কারণ আমি পূজা পাঠের সঙ্গেও যুক্ত থাকি, সেই পূজা পাঠগুলোও করি, সেই কারণের জন্য ওইটা এইভাবেই যোগাযোগ করতে পারে। আর তাছাড়া 8637552476 আমার নাম্বার, ওদের সঙ্গে যোগাযোগ করলে পরে ওরা নাম্বার দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আপনারা তাহলে দাদার নাম্বারটা পেয়ে গেলেন। দাদা সত্যিই প্রচন্ড ব্যস্ত মানুষ, তার মধ্যে আজকে আমাদের এটুকু টাইম দিয়েছে যে আমরা মানে সত্যি খুব আপ্লুত বা আমরা খুব আনন্দিত। তো নমস্কার, আবার পরের পডকাস্টে আপনাদের সাথে দেখা হচ্ছে।